আমার বন্ধুকে বিকাশে টাকা পাঠাতে গিয়ে কী যেন একটা মিস্টেক হয়ে টাকাটি একটি আননোন নাম্বারে চলে যায়। তবে টাকার সংখ্যাটা অনেক বেশি, আর যদি কম হতো তাহলে আমি মোটেও চেষ্টা করতাম না যে টাকাটা ফিরিয়ে আনার জন্য। যেহেতু দেখলাম যে টাকার সংখ্যাটা অনেক বেশি, 10,000 টাকা, তখন আমার মনের মধ্যে ভয় ঢুকে গেল, কি রে আননোন নাম্বারে টাকাটা চলে গেল, এই টাকাটা কি সে দিবে? তারপরে আমি সেই নাম্বারে কল করলাম। নাম্বারে কল করার সঙ্গে সঙ্গে সে রিসিভ করলো। তবে আমি বললাম যে আসসালামু আলাইকুম, আসলে আপনার নাম্বারে, বিকাশ নাম্বারে মানে মিস্টেক হয়ে 10,000 টাকা চলে গিয়েছে, আপনি যদি টাকাটা ফেরত দিতেন অনেক খুশি হতাম। তখন দেখলাম যে কোনো সারা শব্দ আসতেছে না। আরে আজব তো, আমি কথা বলতেছি হ্যালো হ্যালো, কোনো সারা শব্দ নেই, আজব তো। তারপরে আমি ফোনটা কেটে দিলাম। তারপরে আরও 2-3টা নাম্বার দিয়ে ট্রাই করলাম, তবে সেম, ফোন ধরে কিন্তু কোনো কথা বলে না। আমি অবাক হয়ে গেলাম, কী রে ভাই, ফোন ফোন ধরলো কিন্তু কথা বলতেছে না কেন? তারপরে আমি আরও 5-6টা নাম্বার দিয়ে ট্রাই করলাম, তবে সেম প্রবলেম, ফোন ধরে কিন্তু কথা বলে না। তারপরে আমি বললাম যে দোস্ত দেখ, একটা মিস্টেক হয়ে গেছে, সেই জন্য আমার টাকাটা অন্য নাম্বারে চলে গেছে, প্লিজ তুই কিছু একটা কর। তখন আমার বন্ধু বললো দাঁড়া, নাম্বারটা আমাকে দে। তারপরে আমি আমার বন্ধুকে নাম্বারটা দিলাম। তারপরে আমার বন্ধু কী যে করলো, সেই নাম্বারের লোকেশনটা বের করে ফেললো, নাম্বারটা কোথা থেকে এসেছে। যখন আমি লোকেশনটা দেখলাম, তখন দেখলাম যে কুড়িগ্রাম ধল্লা ব্রিজের পাশে এই লোকেশনটা দেখাচ্ছে। তারপরে আমি আর বন্ধু ঠিক করলাম যে কালকে সকালে ওইখানে যাব, ওইখানে গিয়ে ভালো করে খোঁজ করলেই হয়তো বা বেরিয়ে আসবে। তারপরে সেই লোকটাকে ধরে অনেক শিক্ষা দিব, কারণ মানুষের তো ভুল হতেই পারে, সেই জন্য কি টাকাটা ফেরত দিবে না বলুন? তারপরে আমরা দুজন কালকে সকালে বেরিয়ে পড়লাম সেই জায়গার উদ্দেশ্যে। তারপরে চলে গেলাম কুড়িগ্রাম ধল্লা ব্রিজ। কুড়িগ্রাম ধল্লা ব্রিজে যাওয়ার পরে আমরা অনেক কষ্ট করে এই নাম্বারটা যে ভোটার আইডি কার্ড দিয়ে তোলা হয়েছে, সেই ভোটার আইডি কার্ড মানে সমস্ত ডিটেলস বের করলাম। তারপরে আমরা খোঁজ করতে শুরু করলাম। তবে এক পর্যায়ে আমরা ওটা পেয়ে গেলাম খোঁজটা। তবে এই লোকের নাম ছিল শামসুল, এই লোকের নাম শামসুল। তবে আমরা কয়েকজন লোককে জিজ্ঞেস করলাম যে আচ্ছা ভাই, এনার বাসা কোথায়? তখন সেই লোকগুলো দেখিয়ে দিল ওইদিকে। তারপরে আমরা কুড়িগ্রাম ধল্লা ব্রিজটা পার হয়ে কিছু তো সামনে গেলাম। সামনে যাওয়ার পরে একটা গলি গেল, সেই গলি দিয়ে ভিতরে যাওয়ার পরে সেই লোকটির বাসা পেয়ে গেলাম। তারপরে সেই লোকটির বাসায় ঢুকে আমি যখন জিজ্ঞেস করলাম যে আচ্ছা এই ভোটার আইডি কার্ডে মানে এই লোকটির বাসা কি এইটা? তখন একটা আন্টি বললো যে হ্যাঁ এইটাই। আমি বললাম তাহলে ইনি কোথায়? তখন আন্টি বললো উনি তো এখানে থাকে না, উনি তো কৃষক, উনি তো বাইরে কাজ করতে গেছে। তখন আন্টি বললো আচ্ছা বাবা কি হয়েছে? তখন আমি আন্টিকে সব কিছু খুলে বললাম যে এই নাম্বারে আসলে টাকা চলে গিয়েছে। তখন আন্টি বললো আসলে এই নাম্বারটা তো ওনার কাছে থাকে না। আমি বললাম তাহলে? তখন আন্টি বললো আসলে এই নাম্বারে আমার মেয়ে চালায় এই নাম্বারটা। আমি বললাম আপনার মেয়ে কোথায়? তখন আন্টি বললো আমার মেয়ে তো কলেজে গিয়েছে, একটু পরেই চলে আসবে। আমি বললাম আন্টি আপনি যদি কিছু মনে না করেন, আমরা কি আপনার বাসায় একটু বসতে পারি? আপনার মেয়ে যদি চলে আসে তাহলে আপনার মেয়ের ফোনটা চেক করে আমাদের 10,000 টাকা ফেরত নিতাম, অনেক খুশি হতাম আর কি দিলে। তখন আন্টি বললো আরে বাবা সমস্যা নেই, বসে থাকো। তারপরে আমরা দুইজন ওখানে বসলাম। আন্টি কিছুক্ষণ পরে নাস্তা নিয়ে আসলো, নাস্তা খেলাম। হঠাৎ করে গেট থেকে ঠুকঠুক আওয়াজ। তারপরে আন্টি গেল গেট খোলার জন্য। গেট খুলে আন্টি বললো যে তোর এতক্ষণ লাগে আসতে? তখন সেই মেয়েটি মিষ্টি গলায় বললো আরে মা, রাস্তায় খুব জ্যাম ছিল। আমি মেয়েটার ভয়েস শুনেই ফিদা হয়ে গেছি। তারপরে দেখলাম মেয়েটা ভিতরে ঢুকলো, মেয়েটার মায়াবী চোখ, উফ সেই রকম। আমি মনে হয় এতটা ভালো লাগেনি জীবনে কোনো মেয়েকে দেখে, খুব ভালো লেগেছে। তারপরে যখন মেয়েটা আমার সামনে আসলো, সামনে এসে বললো কি হয়েছে, আমাকে কেন খুঁজতে এসেছেন এখানে? আমার মায়ের মুখে তো শুনলাম। আমি বললাম যে আসলে আপনার নাম্বারে। তখন আমার বন্ধু বললো আর তুই কী শুরু করছিস, ভালো করে বলতিস না কেন? আমি বললাম দাঁড়া না, বলতে দে। তখন আমি বললাম যে আসলে একটা মিস্টেক হয়ে আপনার নাম্বারে 10,000 টাকা চলে এসেছে, মানে আপনি যদি কিছু মনে না করেন, মানে টাকাটা যদি ফেরত দিতেন তাহলে অনেক ভালো হতো। তখন মেয়েটা বললো টাকা চলে এসেছে, আচ্ছা দাঁড়ান আমি চেক করি। তারপরে মেয়েটা চেক করলো, চেক করে দেখলো যে হ্যাঁ 10,000 টাকা সত্যি এই নাম্বারে এসেছে। আর তারপরে আমি বললাম যে আচ্ছা আপনাকে যে আমি কল দিলাম, আপনি কল রিসিভ করতেছেন কিন্তু কোনো কথা বললেন না কেন? তখন মেয়েটা বললো আমি তখন ক্লাসে ছিলাম, আর ওইদিকে ভালো নেটওয়ার্কও নেই, জানেন তো এটা গ্রাম অঞ্চল, কুড়ি তো গ্রাম একটা, তাই না, কুড়িগ্রাম। সো আমি বললাম যে ও তাই, আচ্ছা ঠিক আছে, যদি 10,000 টাকা ফেরত দেন তাহলে অনেক ভালো হতো। তখন আমার বন্ধু বললো হ্যাঁ আপনি যদি টাকাটা দেন তাহলে আমাদের অনেক ভালো হতো। তখন মেয়েটা বললো টাকা দিতে পারি কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম শর্ত? তখন মেয়েটা বললো হ্যাঁ একটা শর্ত। আমি বললাম ঠিক আছে বলুন কি শর্ত? তখন মেয়েটা বললো কালকে আমার বার্থডে, আপনি যদি এই 10,000 টাকা নিতে চান তাহলে আমাকে সুন্দর একটা গিফট উপহার দিতে হবে। আমি বললাম কি বলতেছেন এগুলা? তখন মেয়েটার মা মানে সেই আন্টিটা খুব রেগে গেল, রেগে গিয়ে বললো যে এই তুই কী শুরু করছিস? হ্যাঁ, অচেনা একজন মানুষের সঙ্গে তুই কিসের গিফট চাচ্ছিস? শোন তোকে বলতেছি না এগুলো দুষ্টামি কমাই দে। তখন মেয়েটা বললো আরে মা তুমি চুপ করো তো। তারপরে মেয়েটা আমাকে বললো বলুন আমাকে কি দিবেন গিফট? আমি বললাম যে হ্যাঁ দিব উপহার, তবে 10,000 টাকা দিতে হবে। তখন মেয়েটা বললো আরে দাদা
দাঁড়ান, আপনি তো শুনলেনই না যে আমি কি গিফট চাচ্ছি। আমি বললাম আচ্ছা আপনি কি গিফট চাচ্ছেন বলুন। তখন মেয়েটা বলল আমার গিফট এই 10,000 টাকাই চাচ্ছি, আমার উপহার এই 10,000 টাকাই চাচ্ছি। আমি বললাম কি বলতেছেন আপনি, 10,000 টাকা মানে এই 10,000 টাকা আপনি গিফট চাচ্ছেন? তখন আমার বন্ধু খুব রেগে গেল, বললো যে আরে তুই কি এই যে পিরিতের আলাপ লাগাই দিছিস, হ্যাঁ আমার 10,000 টাকা গেছে আর তুই এগুলো কাহিনী শুরু করছিস। আমি বললাম আর দাঁড়া না, তোর 10,000 টাকা পাইলে তো হইলো বল। আমার বন্ধু বললো হ্যাঁ। তারপরে আমি মেয়েটাকে বললাম আচ্ছা ঠিক আছে আপনার গিফট তাই না, আচ্ছা ঠিক আছে আপনি এই 10,000 টাকাই রাখেন আপনার গিফট, আপনি খুশি তো? তখন মেয়েটা বললো হ্যাঁ আমি অনেক খুশি। তারপরে মেয়েটা বললো আচ্ছা একটু দাঁড়ান দাঁড়ান। তারপরে মেয়েটা ভিতরে গেল, ফ্রিজ থেকে মিষ্টি বের করে নিয়ে আসলো, মিষ্টি বের করে নিয়ে এসে আমাকে একটা দিল, আমার বন্ধুকে একটা দিল। আর আমার বন্ধু তো আমার উপর প্রচুর ক্ষেপে আছে। তারপরে আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে আসি। তখন মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে। এরপরে আমি যখন বাইরে বের হলাম মেয়েটার বাসা থেকে, তখন আমি প্রচুর খুশি। বাইরে এই জীবনের প্রথম একটা মেয়েকে পাইলাম, অসাধারণ দেখতে, আমার কাছে একদম পারফেক্ট মনে হয়েছে। যখন আমি আমার বন্ধুকে বললাম, আমার বন্ধু ঠাস করে আমাকে একটা থাপড় দিল, বললো যে তোর জন্য আজকে এরকমটা হয়েছে, তুই তুই হচ্ছিস নাটের গরু, 10,000 টাকা কেন নিলি না তুই? আমি বললাম যে শোন তোর 10,000 টাকা পাইলে তো হইলো। তখন আর বন্ধু বললো হ্যাঁ। তখন আমি আমার বিকাশ থেকে 10,000 টাকা আমার বন্ধুকে ট্রান্সফার করে দিলাম। আমার বন্ধুও খুশি, বাস আমিও খুশি। তারপরে আমি চলে গেলাম, আর আমি চিন্তায় আছি মেয়েটাকে কিভাবে পটানো যায়। মেয়েটার নাম্বারও তো আমার কাছে আছে। তারপরে আমি মেয়েটাকে রাতের বেলা কল করলাম, তবে ফোন দিয়ে দেখলাম একদম সুইচ অফ। তারপর আমি মনে মনে ভাবলাম কিরে আমি কি বোকা হইলাম নাকি, 10,000 টাকা ফ্রি ফ্রি দিয়ে আসলাম, মেয়েটা কি পড়বে? মেয়েটার চোখ মুখ দেখে এরকম মায়াতে পড়ে আমি 10,000 টাকা ধোকা খেয়ে আসলাম। ছি এটা কি করলাম, ছি ছি ছি, খুব আফসোস লাগতেছে। তারপরে আমি ঘুমিয়ে পড়লাম, সকালবেলা উঠে দেখলাম আমার ফোনের মধ্যে টুকিং টুকিং করে মেসেজ আসতেছে। এরপরে মেসেজ চেক করলাম, চেক করে দেখলাম আমার বন্ধু আমাকে মেসেজ দিয়ে ডাকতেছে, বললো যে তুই একটু পার্কে আয় তো। তারপরে আমি পার্কে চলে গেলাম। পার্কে চলে যাওয়ার পরে দেখলাম যে আমার বন্ধু একটা নাম্বার দিয়ে কল দিল, বললো যে এই নাম্বারে কথা বল। আমি বললাম কেন? তখন আমার বন্ধু বললো কথা বল না। এরপর আমি ফোনটা কানে ধরলাম, ফোনটা কানে ধরার সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে গেল। তারপরে আমাকে বললো যে হ্যালো কেমন আছেন। আমি ভয়েসটা শুনে চিনতে পেরেছি সেই মেয়েটা। তারপরে আমি বললাম যে হ্যাঁ ভালো আছি, তবে আপনাকে কালকে রাতে আমি কল করেছিলাম ওই নাম্বারেই, কিন্তু আপনার ফোনটা বন্ধ দেখাইছে। তখন মেয়েটা বললো আরে আমার তো পার্সোনালি সিমটা না, আমার তো অন্য নাম্বার, আর আপনি তো কালকে যখন গেলেন আমার কাছে নাম্বারও নিলেন না, সো আমি কীভাবে দিব বলেন। আমি বললাম যে ও আচ্ছা তাহলে আপনার নাম্বারটা আমাকে দেন আর আমার বন্ধুকে কল দিবেন না। তখন আমার বন্ধু অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। আমি বললাম যে চুপ না, অমন করে দেখিস কেন। তখন মেয়েটা বললো আমাকে কিছু বললেন? আমি বললাম না তো। তখন মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা দেন। তখন আমি মুখে মুখে নাম্বারটা বললাম আর মেয়েটা নাম্বার সেভ করে ফেললো। তারপরের দিন থেকে প্রতিদিন রাতের বেলা কথা হতো অনেকক্ষণ। আসলে দিনের বেলা মেয়েটা কলেজে যেত তো, তাই দিনের বেলা অতটা কথা হতো না, প্রতিদিন রাতে কথা হলো। এরকম করে কেটে যাচ্ছিল প্রায় 1 মাস, কিন্তু আমি এই পর্যন্ত মেয়েটাকে বলতে পারিনি যে মেয়েটাকে আমার অনেক ভালো লাগে। আর মেয়েটার ব্যবহার অনেক সুন্দর ভাই, অনেক মায়াবী, দেখে মনে হচ্ছিল যে মানে আসমান থেকে একটা পরী নেমে এসেছে, এত সুন্দর একটা মেয়ে। আর এত সুন্দর একটা মেয়ে জীবনে ফার্স্ট টাইম আমার সঙ্গে কোনো একটা মেয়ে, এত সুন্দর মেয়ে কথা বলতেছে। আমি তো পুরাই অবাক, কিরে আমার মতো কালাচানের সাথে এই মেয়েটা কথা বলে, সেই রকম লাগতেছে। তারপরে এরকম করে আরো 2 মাস কেটে গেল। তারপরে আমি আমার মনের কথা বলতে পারতেছি না। আমার বন্ধু আমাকে বললো কিরে তুই কি এখনো তোর মনের কথা বলতে পারিসনি? আমি বললাম যে না রে দোস্ত, পারতিস না তো বলতে, কিভাবে বলি বলতো। তখন আমার বন্ধু বললো তুই হচ্ছিস কাপুরুষ। আমি বললাম কি বললি তুই? এই কথা বলে আমার বন্ধুকে খুব জোরে একটা থাপড় মারলাম। আজকে আমি প্রপোজ করব, তোকে আমি চ্যালেঞ্জ করলাম। তখন আমার বন্ধু বললো যা যা, তুই যে কী করবি এটা আমার ভালো করে জানা আছে। আমি বললাম যে দোস্ত তুই এমন করে বলতেছিস আমাকে? তখন আমার বন্ধু বললো যদি তুই প্রপোজ করতে পারিস তাহলে তুই যা চাইবি আমি তোকে তাই দিব। আমি বললাম ঠিক আছে। এরপরে আমি রাতের বেলা মেয়েটা কল দিছে, তখন আমি মেয়েটাকে বললাম তোমার সঙ্গে আমি দেখা করতে চাই প্লিজ। তখন মেয়েটা বললো ঠিক আছে দেখা করব, কিন্তু একটা শর্ত আছে। আমি বললাম আবার শর্ত? তখন মেয়েটা বললো যে হ্যাঁ আবার একটা শর্ত। আমি বললাম কী শর্ত? তখন মেয়েটা বললো যদি আমার সঙ্গে দেখা করতে আসো তাহলে কিন্তু আমার জন্য একটা গিফট নিয়ে আসতে হবে। আমি বললাম কি গিফট? তখন মেয়েটা বললো আমাকে একটা ফোন কিনে দিতে হবে। আমি বললাম ফোন? তখন মেয়েটা বললো হ্যাঁ আমাকে একটা ফোন কিনে দিতে হবে, Realme C25, আর এই ফোনের দাম হলো 15,000 টাকা। আমি বললাম কি বলতেছেন এগুলা? তখন মেয়েটা বললো যদি ফোন কিনে না দাও না তাহলে তোমার সঙ্গে আর কখনো কথা বলবো না। আমি বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে দিব। এই কথা বলে আমি মেয়েটাকে বললাম যে আচ্ছা একটু ফোনটা রাখি, হ্যাঁ আমার একটু বাথরুমের চাপ দিছে তো। তখন মেয়েটা হাসতে হাসতে বলে যে আচ্ছা ঠিক আছে। এই কথা বলে আমি ফোনটা রেখে দিলাম। আসলে ভাই আমার কোনো বাথরুমের চাপই দেয়নি। আমার খুবই আজব লাগতেছে যে হঠাৎ করে একটা মেয়ের সঙ্গে পরিচয়, কথা বললাম 2 মাস, এখন আবার ফোন আবদার করতেছে। মানে দেখা করার জন্য একটা শর্ত, ওটা হলো ফোন। ভাই এতগুলো টাকা আমি পাবো কই বলেন তো দেখি? আমি তো নিজে একটা স্যামসংয়ের ফোন চালাই, মানে এতগুলো টাকা দিয়ে ফোন কিনে দিব? বাপ রে বাপ, এটা মেয়ে না অন্য কিছু?
তারপরে অনেক কষ্ট করে ম্যানেজ করলাম 15,000 টাকা। ভাই জীবনটা মনে হয় যে শেষ 15,000 টাকা ম্যানেজ করতে। তারপরে আমি একটা ফোন কিনলাম রিয়েলমি C25। ফোনটা কিনে সেই মেয়েটার সঙ্গে দেখা করতে গেলাম কুড়িগ্রাম ধল্লা ব্রিজ পার্কে। তারপরে কুড়িগ্রাম ধল্লা ব্রিজ পার্কে গিয়ে মেয়েটাকে কল করলাম। মেয়েটা বললো যে আরে আর 10 মিনিট দাঁড়াও। তারপরে আমি 10 মিনিট বসে রইলাম। তারপরে মেয়েটার কোনো দেখা পাচ্ছিলাম না। চলে গেল আধা ঘন্টা পর সেই মহারানীর দেখা মিলল। তারপরে সে আসলো, সে এসে আমাকে বললো যে ও আপনি এসেছেন। আমি বললাম যে আমি এসেছি না, অনেকক্ষণ আগে এসেছি, আপনার জন্য দাঁড়িয়ে আছি। তখন মেয়েটা বললো আচ্ছা সরি লেট হয়ে গেল। তারপরে আমাকে বললো চলুন ওই হোটেলে যাই। এরপরে আমি যাচ্ছিলাম আর মনে মনে ভাবতেছিলাম এই এত বড় হোটেলে নিয়ে যাচ্ছে, আবার না জানি কত বিল করে, আবার কত টাকা দেওয়া লাগে, কি যে করি মনে মনে এগুলো বলতেছি আর আস্তে আস্তে যাচ্ছি। মেয়েটা বললো আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে তো সব কিছুই পরিচয় হলো, তবে আপনাকে একটা কথা বলতে চাই। আমি বললাম কি কথা? তখন মেয়েটা আমাকে বললো আগে হোটেলে চলুন। তারপরে হোটেলে গেলাম। হোটেলে যাওয়ার পরে